অনুপ্রেরণায় সমস্ত লোকজন বা সমস্ত মন্ত্রী বা সমস্ত নেতারা তারা এই চুরির সাথে লিপ্ত, কারণ দলটাই তো চোরেদের পয়সায় চলছে। চাকরিহারারা লড়াই করছেন, বিশেষ করে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে আমি উদ্নিশ জানাই। এই জেনুইন ক্যান্ডিডেটদের কথা বলি, প্রসঙ্গটা যখন উঠলো, এই জেনুইন ক্যান্ডিডেটরা কিন্তু দোষী, নির্দোষ বলা চলবে না। কেন বলছি? ক্যান্ডিডেটদের আইনি লড়াই যেটা ওরা করেছে তাদের তো সাধুবাদ জানাতে হবে। কোন আঙ্গিকে বলছেন? ডকুমেন্ট ওয়াইজ তো একটা মেরিট লিস্ট প্রকাশিত হতো যে এরা যোগ্য, সেই প্রকাশনাটা কোথায়? সেটা না হলে আপনি কি করে নিজেকে দাবি করছেন যোগ্য? সরকার যেদিকে নিয়ে যাচ্ছে, যা পরিস্থিতি তার থেকে আরো 1000 গুণ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে চলে যাচ্ছে। যত যারা পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতী আছে 1 কোটির ওপরে হবে, প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন, ভাতা সবাইকে দিতে হবে। নিয়োগ দুর্নীতির নতুন মামলায় নাম জড়ালো মানিক ভট্টাচার্য। একদম টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস, 16 লক্ষ টাকার বিনিময়ে চাকরির আশ্বাস। শুধুমাত্র কি মানিক ভট্টাচার্যতেই শেষ বিক্রম দা, নাকি এর পেছনে আরো কেউ আছে বলে আপনার মনে হয়? কি বলবেন? প্রচুর লোকের নাম জড়াবে। সারা পশ্চিমবাংলায় শাসক দলের গোষ্ঠীর যারা যারা আছে ম্যাক্সিমামই প্রায় এই দুর্নীতির সঙ্গে জড়িত। নতুন করে এরকম 1 2 একটা আধটা ইনসিডেন্ট আবার উঠছে, এটা এখন মানে পশ্চিমবাংলার একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। কারণ তৃণমূল মানেই হলো চুরির প্রবণতা, এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। কাগজে কলমে বলুন, আদালতে বলুন, আপনি যেখানেই দেখবেন না কেন, চুরি বা দুর্নীতির সীমানাটা এমন জায়গায় পশ্চিমবাংলায় পৌঁছে গেছে যেটা এখন মানে সে মানুষের গা সবার মতন অবস্থা হয়ে গেছে। এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই, কারণ এটা যদি আমরা আটকাতে না পারি তাহলে নেক্সট জেনারেশন বা আগামী ভবিষ্যৎ প্রজন্ম পুরো ধ্বংসের দিকে চলে যাবে। এবং এটা মানুষের মধ্যে একটা বলতে পারেন মাথার মধ্যে ঢুকেই গেছে একটা অংশের মধ্যে পশ্চিমবাংলাতে। আপনারা যদি সারদা দেখে থাকেন তাহলে 22 লক্ষ প্রতারিত মানুষ, কেন সারদার মতন ভুঁইপোড় একটা সংস্থা বা আরো বিভিন্ন সংস্থা ছিল সেখানে টাকা রাখতে গেল? কারণ মানুষের মাথার মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছে বা ঢোকানো হয়েছে। যে শাসক দল পশ্চিমবাংলা পরিচালনা করছে সেই শাসক দলের যিনি মাথা, তিনি এগুলো প্রশ্রয় দিয়েছেন, তারই অনুপ্রেরণায় হয়েছে। এটা কোনো মানে যে ধরুন একজন এমএলএ বা একজন এমপি বা একজন মিনিস্টার করছেন বিষয়টা, তাকে তো একদিনে ঠান্ডা করে দেওয়া যায়। তৃণমূল দলটার যারা যারা কিনা চালাচ্ছেন তাদের মাথা হলো একমাত্র অনুপ্রেরণা। এই অনুপ্রেরণায় সমস্ত লোকজন বা সমস্ত মন্ত্রী বা সমস্ত নেতারা তারা এই চুরির সাথে লিপ্ত, কারণ দলটাই তো চোরেদের পয়সায় চলছে। একটা প্রশ্ন করবো, একটা সময় এই প্রাথমিকের একটা বিশাল জায়গা দখল করে বসেছিলেন, মাথায় ছিলেন মানিক ভট্টাচার্য, মামলা করলেন আপনারা, পরবর্তীকালে তার জেল যাত্রা এবং নতুন যে মামলা সেক্ষেত্রেও আবারও নাম জড়াচ্ছে মানিক ভট্টাচার্যের। বিক্রমদা কি বলবেন? দেখুন, আমি তো প্রথমেই বললাম এখানে তো শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে বললে হবে না, এখানে গোটা তৃণমূল দলটাই চুরির সাথে যুক্ত। কেউ একাই এত বড় দুর্নীতি চালাতে তো পারে না, তার সঙ্গে তার মাথারা আছে। তার মাথা না থাকলে তাহলে এই দুর্নীতি চলে কি করে? এই দুর্নীতি আজকে পশ্চিমবাংলায় এত চাকরি বিক্রি হলো, মুখ্যমন্ত্রী কিচ্ছু জানলেন না এটা হয়? রাজ্য পুলিশ কিছু জানলেন এটা হয়? নাকি সবটাই অনুপ্রেরণায় হয়েছে? মুখ্যমন্ত্রী বলছেন স্বতন্ত্র স্বতন্ত্র ডিপার্টমেন্ট, তো সেখানে সবেতে মুখ্যমন্ত্রীর নজর রাখা তো সম্ভব না। তাহলে যে ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হচ্ছে, সেই সংস্থাগুলো যদি মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে না থাকে তাহলে মুখ্যমন্ত্রী বিধানসভায় আইন পাশ করে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সেই সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকারের অধীনে করে দিন। রাজ্য সরকারের অধীনে রাখার কি প্রয়োজনীয়তা আছে? সংবিধানে সেরকম সংশোধন এবং পরিবর্তন করে এই সংস্থাগুলো তো রাজ্য সরকারের অধীনে, যদি ওনার নিয়ন্ত্রণই না থাকে তাহলে এগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে করে দিন না, অসুবিধে কি আছে? অসুবিধা তো কিছু নেই। আমি একটা প্রশ্ন করবো বিক্রমদা, একদম আমরা দেখলাম বিকাশ ভবনের বাইরে যে আনরেস্টের ছবি গত কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে আসছিল, সেখানে যে সমস্ত শিক্ষক নিজেদের যোগ্য বলে দাবি করছিলেন এবং তারা
যাদের জব কন্টিনিউটির কথা বলা হয়েছে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, তারা রীতিমতো বিক্ষোভ করছিলেন বিকাশ ভবনের সামনে। তারা কথা বলতে চাইছিলেন একদম সুপ্রিম চেয়ারম্যানের সঙ্গে। এক্ষেত্রে একদম আজ তাদের সাথে মিটিং ছিল বিকাশ ভবনের চাকরিহারাদের সঙ্গে শিক্ষা সচিবের। সেখানে আবেদনের রীতিমতো সাড়া মিলেছে, এমনটাই খবর আমাদের কাছে। বিকাশ ভবনের চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষা সচিবের চাকরিহারারা জানাচ্ছেন যে তারা রিভিউ পিটিশন খসড়ায় সন্তুষ্ট হয়েছেন। রিপ্যানেল করে চাকরিহারাদের চাকরিতে বহাল রাখুক সরকার। সিবিআই এর ওএমআর তালিকাকেও রীতিমতো মান্যতা দিয়েছে আদালত। বিজ্ঞপ্তি না দিয়ে চাকরি ফেরানোর ব্যবস্থা করুক সরকার, দাবি চাকরিহারাদের। কি বলবেন, এটাও কি সম্ভব? সে দেখুন, চাকরিহারারা লড়াই করছেন, বিশেষ করে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে আমি কুর্নিশ জানাই, কারণ তাদের লড়াই তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমি বলবো আপনাদের লড়াইটা অনেক লেটে শুরু করেছেন। জেনুইন ক্যান্ডিডেটরা লড়াই করছেন, এটা তো সত্যি দুঃখের ঘটনা যে কিনা একটা এত বড় পরীক্ষাতে যারা জেনুইন তারা প্রচুর লড়াই করছেন, এতদিন ধরে লড়াই করছেন। সেই লড়াইয়ে ডেফিনেটলি আমি তাদের অত্যন্ত বলতে পারেন আমি তাদের সহানুভূতিশীল। তাদের লড়াই দীর্ঘজীবী হোক, সবসময় এটা আমি চাইবো। শুধু তাদের বলে না, সারা পশ্চিমবাংলার যারা লড়াই করছেন, বিভিন্ন ইস্যুতে লড়াই করছেন, আপনাদের দাবি নিয়ে লড়াই করছেন, তাদের প্রত্যেককেই আমি সম্মান জানাই যারা যারা করছেন। কিন্তু জেনুইন ক্যান্ডিডেট যারা আজকে রাস্তায় বসে গেছেন তাদের প্রতি আমার সহানুভূতি আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ তাদের জীবনটাই মাঝ বয়সে শেষ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি জেনুইন ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই বলবো, দেখুন, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, এরা দুজনেই দোষী। এই জেনুইন ক্যান্ডিডেটদের কথা বলি, প্রসঙ্গটা যখন উঠলো, এই জেনুইন ক্যান্ডিডেটরা কিন্তু দোষী, নির্দোষ বলা চলবে না। কেন বলছি কথাটা? কারণ যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল তখন কিন্তু এই জেনুইন ক্যান্ডিডেটদের নিয়ে টানাটানি হয়নি। তখন যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে তাড়ানো হচ্ছিল এবং টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বেরোচ্ছিল যে এই 100 টেন্টেড, এই 500 টেন্টেড। সিঙ্গেল জাজ যিনি ছিলেন, আমি কোনো বিচারপতির নাম বলছি না, সেইটাকে আটকানোর জন্য রাজ্য সরকার এবং টেন্টেড ক্যান্ডিডেটরা বারবার করে ডিভিশন বেঞ্চ এবং বারবার করে সুপ্রিম কোর্ট করেছেন। শেষমেশ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের কাছে মামলাটা শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে যখন শুনানি চলছিল তখন এই যারা জেনুইন ক্যান্ডিডেট বলে এখন নিজেদেরকে দাবি করছেন তাদের প্রত্যেককে কিন্তু ডিভিশন বেঞ্চ নোটিশ দিয়েছিল। কেউ অস্বীকার করতে পারবেন না যে তারা নোটিশ পাননি। সমস্যাটা আমাদের বাঙালিদের, বাঙালিরা সারাক্ষণ ঘুমিয়ে থাকে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, সেটা হলো যে 7 কোটি মানুষের হেমুগ্ধ 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ তো করনি। তাই সারাক্ষণ যদি কেউ ঘুমিয়ে থাকে, সেই ঘুম ভাঙবে কখন? যখন গলা কাটা হয়ে গেছে, তখন যখন মানুষ মারা গেছে তখন ঘুম ভেঙেছে। তাহলে আপনি বলছেন আইনি লড়াইয়ে প্রথমে নেমেছিলেন টেন্টেড ক্যান্ডিডেটরাই নিজেদের অবস্থান। টেন্টেড ক্যান্ডিডেটদের আইনি লড়াই যেটা ওরা করেছে তাদের তো সাধুবাদ জানাতে হবে। কোন আঙ্গিকে বলছেন? না বলছি, কারণ টেন্টেড, আমরা তো দেখুন একটা পক্ষ হয়ে লড়াই করেছি, অন্যান্য পক্ষ যারা লড়াই করেছে আদালতে তাদের লড়াইটা আমরা দেখেছি। টেন্টেড ক্যান্ডিডেটরা যে পরিমাণ লড়াই করেছে, যেভাবে লড়াই করেছে, সরকারের সাথে মিলে টেন্টেড ক্যান্ডিডেটরা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, জেনুইন ক্যান্ডিডেটরা তো সবার শেষে এসে ঢুকলো, তাও কি হাইকোর্টে ঢোকেনি, সুপ্রিম কোর্টে ঢুকেছে। সিঙ্গেল বেঞ্চে যখন লড়াই হচ্ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের, সেই লড়াই যে যখন লিস্ট প্রকাশ হচ্ছিল, টেন্টেড ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে গিয়ে লিস্ট প্রকাশ হতে দেওয়া যাবে না, কারণ তারা এখনো মামলা শেষ হয়নি, তারা সমাজের কাছে ভিকটিম হয়ে যাচ্ছে। এই বলে তারা মামলার বিভিন্ন অছিলায়, বিভিন্ন হাজারে হাজারে পিটিশন, তাতে যোগ্য সব সাথ দিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড। এটা তো সুপ্রিম কোর্টের রায় হওয়ার আগে যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় হয়েছিল, যেখানে সবার চাকরি গিয়েছিল, তার আগের কথাটা আমি বলছি, যেটা 2020 সাল থেকে আর 2023 সালের ডিসেম্বর অবধি, নভেম্বর পর্যন্ত কথাটা আমি বলছি। নভেম্বরের পরে তো মামলাটা ডিভিশন বেঞ্চে শিফট হলো। আমি 2020 সাল থেকে আর 23 সালের নভেম্বর অবধি এই যে সময়টা গেছে,
এই সময়তে যারা যারা 2016 সালের পরীক্ষার্থী ছিলেন, যারা চাকরি পেয়েছিলেন জেনুইন বলে আজ নিজেদেরকে দাবি করছেন, তারা এটা জানতেন না যে এই ঘটনাটা চলছে। 20 সাল থেকে আর এই 23 সাল পর্যন্ত, মামলা 16 সালে শুরু হয়েছিল, সেরকম প্রকট আকার নেয়নি, কিন্তু 20 সাল থেকে তো এই মামলাটার প্রকট আকার নিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। 20, 21, 22, 23 সালের নভেম্বর মাস পর্যন্ত, তারপরে এটা ডিভিশন বেঞ্চে ফাইনাল শুনানির জন্য সবাইকে যেসব তথ্য ক্রমশ বেরিয়ে আসছে তার ভিত্তিতে। তো এই যে পিরিয়ডটা, এই সময় যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লড়াই দেখতে হবে সরকারের সাথে মিলে, এবং সেটা মানে তাদের অর্থবল বলুন, তারা ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবী দিয়ে লড়াই করেছেন, করেননি তা তো নয়, করেছেন। কিন্তু বিষয়টা হলো সত্য কোনোদিন চাপা থাকে না, আলটিমেটলি সত্য বেরিয়ে যাবে। এখন টেন্টেড ক্যান্ডিডেটরা নিজেদের বাঁচানোর কোনো কিচ্ছু বাদ দেননি, যে যতটা পরিমাণ চেষ্টা করার করেছেন। এবং সত্যি ওনাদের লড়াই দেখে মাঝে মাঝে আমি, এখন তো মামলা হয়ে যাওয়ার পর এখন আমার মনে হয় যে কি লড়াইটা না টেন্টেড ক্যান্ডিডেটরা দিয়েছে সরকারের সাথে মিলে। এবং লাস্টে টেন্টেড ক্যান্ডিডেটদের যেটা ধারণা হয়ে গিয়েছিল, যদি তাদের চাকরি না থাকে তাহলে কারুর চাকরি যেন না থাকে। কারণ তাহলে একটা কথা বুঝতে হবে, এই যে যারা জেনুইন ক্যান্ডিডেট বলে আজকে নিজেদেরকে দাবি করছে, যখন কলকাতা হাইকোর্টে মামলা চলছিল ততদিন পর্যন্ত নভেম্বর 2023 সাল পর্যন্ত জেনুইন ক্যান্ডিডেটরা ঘুমিয়েছিলেন। এটা অন রেকর্ড, এটা আমার কথা না, এটা রেকর্ডের কথা। মানে কেউ আসেইনি মামলায় পার্টিসিপেট করতে, কেউ আসেনি। তারা জানতেন, এইরকম নয় যে তারা জানতেন। এই এখন কোর্টে এসে যুক্তি দেওয়া যে আমি তো নোটিশ পাইনি, এইসব কথা বলার কোনো মানে ভেগ কথাবার্তা বলার কোনো মানে হয়, তারা সবটাই জানতেন। তারপরে সাবসিকুয়েন্টলি ডিভিশন বেঞ্চ সমস্ত জেনুইন ক্যান্ডিডেটকে নোটিশ করে, বা সমস্ত ক্যান্ডিডেটকে নোটিশ করে হাইকোর্টে ডেকেছিলেন। হাইকোর্টে কি আমরা দেখতে পেলাম, যে পুরো প্যানেলটাই ডিভিশন বেঞ্চ বাতিল করে দিল। তারপরে মামলা গেল সুপ্রিম কোর্টে। এই যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল, তখন দেখবেন কিছু ক্যান্ডিডেট তারা দিনে দুবার করে ওই এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করছে, গিয়ে বলে আসছে কি যে এসএসসি চেয়ারম্যান সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে, কারা কারা টেন্টেড সেটা দিয়েছে, তাদের এই যে প্রেস কনফারেন্সগুলো আপনারা দেখুন। কিন্তু তারা এটা বললেন না যে জেনুইন কারা, সেই লিস্টটা কিন্তু এসএসসি চেয়ারম্যান দেয়নি। এবং তিনি শেষমেশ যখন পাবলিক ডিম্যান্ড উঠলো, তিনি লাস্টে প্রকাশ্যে মিডিয়াতে বলে দিলেন যে আমি এটা দেব না। শিক্ষামন্ত্রী প্রথমে বললেন দেব, তারপরে 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন, পাল্টি খেয়ে গিয়ে বলছেন আর দেবো না। এইটা না দেওয়ার ফলে কি দাঁড়ালো আলটিমেটলি মামলাতে, তার পরিণতি কি হলো, এটা তো সবাই বুঝতে পারছে। দেখুন, কে জেনুইন কে টেন্টেড, এটা যদি সঠিকভাবে বার করতে হয়, এটা কি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাইক ধরে বক্তৃতা দিলে হবে? তাহলে তো আমি বলে দেবো। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনারা কেন বলছেন না। আরে আমি তো একটা লোকের পক্ষ হয়ে মামলা করছি, আমাকে যে মামলা দিয়েছে আমি তার পক্ষ হয়ে মামলা করছি। তর্কের খাতিরে ধরে নিলাম, আমি বলে দিলাম 26,000 জেনুইন, যা কোর্টেই বলে দিলাম, তাহলে 26,000 জেনুইন প্রমাণ হয়ে যাবে। এই যে ধরনের ন্যারেটিভ গুলো বাজারে ছড়াচ্ছে, এটা পুরো পলিটিক্যাল একটা ন্যারেটিভ। প্রথমত আমাকে যিনি মামলা দিয়েছেন করার জন্য, তিনি তার হয়ে বলার জন্য মামলাটা দিয়েছেন, যেই দিয়ে থাকুন না। দ্বিতীয় কথা, যদি আমি বলি বা আমাদের সাইড থেকে বলা হয় যে 26,000 জেনুইন, তাহলে 26,000 জেনুইন লোকের চাকরি পেয়ে যাবে। এটাতে সেই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কথা বলা হয়ে গেল না, যে তিনি মাইক ধরে বলে দিলেন আমি সবাইকে করে দেবো, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই। প্রসঙ্গে এই প্রশ্নটা করবো যে মুখ্যমন্ত্রীর প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি কি হলো? কিছু নেই তো, কিছু নেই তো, এগুলো সবটাই মিথ্যে কথা, এগুলো সবটাই জালিয়াতি মার্কা কথাবার্তা। যারা ভরসা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, আপনাদের সব গেছে, নিজের অবস্থা এমন করে দেবেন না নিজের জীবনটা পুরো শেষ হয়ে যায়। বিক্রম, আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করবো আপনাকে। আপনি যেটা বললেন যে আপনি সবসময় সম্মান করছেন টেন্ডেড ক্যান্ডিডেটদের আইনি লড়াইটাকে, তাদের আইনি লড়াইয়ের
করার পদ্ধতিটাকে আপনি সম্মান করছেন, আমি এক্ষেত্রে বলবো না না, আইনি লড়াইয়ের পদ্ধতিটাকে সম্মান করছি আমি বলিনি, আমি বলছি তাদের লড়াইটাকে আমি সম্মান করেছি এই জন্য, তার টেনাসিটিটাকে এই জন্য, কারণ এটার ব্যাখ্যাটা আরো বেটার ভাবে আমি দিতে চাই। সেটা হচ্ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে একটা বড় অংশ টাকা দিয়ে চাকরি পেয়েছে, একটা বড় টাকা তাদের গেছে। বাজারে চাকরির পশ্চিমবাংলায় দাম 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ। সেই চাকরি দিয়ে চাকরি পেয়ে বেশ কিছু বছর চাকরি করার পর বুঝে গেছে চাকরি চলে যাবে, কারণ লড়াইটা তো আপনার 2020 সাল থেকে আর এই 23 সালের নভেম্বর মধ্যে টেন্টেডরাই চালিয়ে যাচ্ছিল। জেনুইনরা এলো কবে? যারা যোগ্য তারা এলো কবে? এবারে প্রশ্নটা হচ্ছে হলো, যোগ্যরা যখন লাস্টে এন্ট্রি নিল, সে যে যোগ্য সেটা প্রমাণ হবে কিভাবে? মুখে শুধু মাইক ধরে বলে দিলাম আমি যোগ্য, বলে রাস্তায় বসে পড়লাম, তাই দিয়ে যোগ্য প্রমাণ হয়? যে কোনো ক্যান্ডিডেট যারা এসএসসি নিয়ে লড়াই করছেন তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত বলে আমি জানি, টেন্টেডদের কথা বলছি না। প্রত্যেকের কাছে সার্টিফিকেট আছে। কেউকে আমি যদি বলি যে এই লোকটা মাধ্যমিক ফেল, তা সে প্রমাণ করবে কি করে মাধ্যমিক পাস? সে একটা সার্টিফিকেট দেখাবে, সেই সার্টিফিকেট কোনো একটা সংস্থা থেকে দেওয়া হবে। এই যে যারা যোগ্য এসএসসি পরীক্ষায় কি বেসিসে বলছে? হাওয়ায় বলছে, যে মাইক ধরে বলে দিলাম আমি যোগ্য, বেযোগ্য হয়ে গেলাম। স্কুল সার্ভিস কমিশন আজ অব্দি কারা যোগ্য তার লিস্ট বার করেনি। এক, স্কুল সার্ভিস কমিশন ডিআই থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্কুলে স্কুলে লিস্ট পাঠিয়েছে, যে ক্যান্ডিডেট ও তাকে ইন্ডিভিজুয়াল। কেন লিস্টটা প্রকাশ করতে কি অসুবিধা আছে? প্রকাশ করতে অসুবিধে এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছেন, তাই জন্য প্রকাশ করছেন না। আজকে যদি লিস্টটা প্রকাশ করে দেয় তাহলে কার কার নাম বেরিয়ে যাবে সেই ভয়টা আছে। দেখবেন যোগ্য বলে যারা দাবি করছে তাদের মধ্যে কিছু কিছু দেখবেন নেতাদের অনুগামীও আছে, দেখতে পাবেন। নাম আমরা আস্তে আস্তে প্রকাশ্যে আনবো। যেরকম ধরুন পরেশ অধিকারীর মেয়ে বেরিয়ে গেল, এখন সেও রাস্তায় যোগ্য বলে হাঁটতে শুরু করে দিল, সেটাও তো বেরিয়ে গেল। তাই এই সংখ্যা যখন বেরোতে থাকবে তখন কেউ এদেরকে আর বিশ্বাস করবে না। যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন, সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন, হাইকোর্ট অব্দি তো ছেড়ে দিন, সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন আপনারা যাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে। অযৌক্তিক কথা বলার থেকে না বলা বেটার। এতজন অযোগ্য স্কুল সার্ভিস কমিশন বলছে 6,000, 5,000, সিবিআই বলছে 8,000। আরে যোগ্য কারা সেইটার লিস্টটা কোথায়? যারা যোগ্য বলে লড়াই করছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি কি যোগ্যদের লিস্টটা দিয়েছে? আপনি তো বলছেন আপনি যোগ্য, সেটা মানা গেল। যদি তর্কের খাতিরে আমিও বলি যে আপনারা সবাই যোগ্য, তাহলে কি করে যোগ্যটা প্রমাণ হবে? তাহলে যোগ্য প্রমাণ হয়ে যাবে, আমি বলে দিলে প্রমাণ হয়ে যাবে। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে মাইকে বলে দিল যাও তোমরা সবাই যোগ্য, যে সবাই যোগ্য প্রমাণ হয়ে যাবে। মানে একটা কোনো একটা জিনিসের মাথাতে তো কিছু একটা লোকের থাকবে যে এরা যে যোগ্য, এদের তো কোনো একটা ডকুমেন্ট থাকবে যেটার ভিত্তিতে বলা হবে যে এরা যোগ্য। তাদের মধ্যে থেকে অনেকে বলছেন আমাদের কাছে ওএমআর শিটের কপি রয়েছে। আরে ওএমআর শিটের কপি দিয়ে তো শুধু পরীক্ষা হয়নি, আপনার একাডেমিকের নম্বর মিলতে হবে, ওএমআর হবে, ইন্টারভিউ আছে, একটা টোটাল সিলেকশন প্রসেস আছে। সেই টোটাল সিলেকশন প্রসেসে নাম ওয়াইজ, রোল নাম্বার ওয়াইজ, ডকুমেন্ট ওয়াইজ তো একটা মেরিট লিস্ট প্রকাশিত হতো যে এরা যোগ্য। সেই প্রকাশনাটা কোথায়? সেটা না হলে আপনি কি করে নিজেকে দাবি করছেন যোগ্য? মানছি এই 26,000-এর মধ্যে আমরা 10,750-কে অযোগ্য বলে চিহ্নিত করেছি, অযোগ্য বলে চিহ্নিত করেছি। তার মানে এটা নয় যে বাকি 15,000 রয়ে গেল তারা যোগ্য। সেটা কে বলবে? আমি যদি বলি আরো 15,000 যোগ্য আছে, তাহলে কি তারা যোগ্য প্রমাণিত হয়ে গেলেন? দেখুন, মাইকে দাঁড়িয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা খুশি বলে দেওয়া যায়, কিন্তু কোর্টে মামলা করার সময় কোর্ট চলবে তার কিছু ডকুমেন্টের ভিত্তিতে। তাহলে আমি একটা প্রশ্ন করি, যে ক্ষেত্রে বললেন তাহলে কোথাও গিয়ে কি রাজ্য সরকারের আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাসই পিছনে ফেলে দিল যোগ্য চাকরিহারাদের? দেখুন, রাজ্য সরকারই তো পুরো দায়ী এখানে। রাজ্য সরকার চালাচ্ছে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারদায় 22 লক্ষ লোক আমানতকারী টাকা রেখেছিলেন, প্রতারিত হয়েছেন।
এদের ওপর যত আস্থা রাখতে যাবেন তত আপনারা প্রতারিতই হবেন। এর বাইরে আমি কি বলবো? আজকের দিনে দাঁড়িয়ে আপনারা চিন্তা করুন, যখন যোগ্য ক্যান্ডিডেটরা রাস্তায় নেমেছে তখন রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে চলে গেলেন, সুপ্রিম কোর্টে একটা MA অ্যাপ্লিকেশন করে 17ই এপ্রিল 2025 আন্ডারটেকিং নিয়ে নিলেন যে আমরা এই রায় মেনে নিয়ে কার্যকর করব। এটা তো আমরা করিনি, এটা রাজ্য সরকার করেছে। তাহলে এই যে আন্ডারটেকিং দিয়ে মেনে নেওয়ার কথা বলছেন, তাহলে কোথাও গিয়ে কি আর রিভিউ পিটিশনের কোনো জায়গা থাকলো? দেখুন আমি তো আমার জীবনে কোনোদিন শুনিনি আন্ডারটেকিং দেওয়ার পর আদালতের রায় পরিবর্তিত হয়েছে। আমার জীবনে আমি শুনিনি, এটা আমি বলতে পারি। আমি আইন যেটা বলছি যে যোগ্য ক্যান্ডিডেট প্রমাণ কিভাবে হবে? গলার মধ্যে সার্টিফিকেট ঝুলিয়ে রাখলে প্রমাণ হবে? আপনি যে যোগ্য, আপনার ওয়েমারটা গলায় ঝুলিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেলে প্রমাণ হবে? তার জন্য রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনকে একটা প্রপার লিস্ট যোগ্যদের প্রকাশ করতে হতো, সবাইকে দিয়ে দিতে হতো, সব পক্ষকে দিয়ে দিতে হতো, সুপ্রিম কোর্টের কাছে জানাতে হতো। আজকে করলে কি হবে আমি সেই কথা বলছি না, যখন মামলা চলছিল এই কাজটা করতে হতো। বলতো যে এই 15,000 ছেলে মেয়ে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের কোনো MR মিসম্যাচ নেই, যাদের কোনো আউট অফ প্যানেল নেই, যাদের কোনো অন্য কোনো প্রবলেম নেই, এই হলো 15,000-এর সিরিয়াল লিস্ট। এটা সুপ্রিম কোর্টের কাছে জমা করে দিল, পাবলিকের কাছে দিয়ে দিল। তাহলে কি মানে দাঁড়াতো? ওই 10,750টা এমনি বাদ হয়ে যেত। উল্টো দিকটা দেখতে গেলে 10,750টা এমনি বাদ হয়ে যেত। স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কি নিয়ে আসছে? 6,000 টেন্টেড পেয়েছি, 5,000 টেন্টেড। 5টা লিস্টে টেন্টেডেরই 5 রকম লিস্ট। CBI এর যেটা লিস্ট সেটা তার থেকে বেশি, 8,500 না 9,000 মতো, আর আমাদের 10,750। তাহলে যোগ্য কারা? এই প্রশ্নটা কোর্টও করেছে। তো বিভিন্ন সময় কোর্ট জানতে চেয়েছে, করেছে, স্কুল সার্ভিস কমিশনের উত্তর হয়েছে আমরা বলবো না। যারা যারা ভরসা রাখছেন রাখবেন। আমি একটা প্রশ্ন করবো, আজকে যিনি বলছেন, শুনুন, যিনি বলছেন যোগ্য তাকে স্কুল সার্ভিস কমিশন যদি যোগ্য না বলে কি করে সে যোগ্য হবে? স্কুল সার্ভিস কমিশন যোগ্য বলার পর যদি কেউ অবজেকশন করে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। স্কুল সার্ভিস কমিশন বলার পরে, আমি আইনটা বলছি, কি হবে না হবে সেটা বলছি না। স্কুল সার্ভিস কমিশন বলার পরে কেউ কোনো অবজেকশন করলো না। ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনার সার্টিফিকেট পেয়েছেন, আমি অবজেকশন জানালাম, সেই অবজেকশনের উপর বিচার হতে পারে। ধরুন আপনি সার্টিফিকেট পেয়েছেন, কেউ কোনো অবজেকশন জানালো না, একটা লিস্ট, এই যে ধরুন সিলেকশন প্রসেস হয়, সিলেকশন প্রসেসে একটা প্যানেল পাবলিশ হয়, প্যানেলটা পাবলিশ হওয়ার পর তো সেটার উপর অবজেকশন পড়ে, আর যদি কোনো অবজেকশন না পড়ে সেই প্যানেলের আর কিছুই হয় না। কোর্টে মামলা চ্যালেঞ্জ করা মানে প্যানেলটাকে অবজেকশন করা, তখন হ্যাঁ না প্রশ্নটা আসবে। জেনুইনদের লিস্টটাই বেরোলো না, অবজেকশন দেওয়া তো দূরের কথা, লিস্টটাই আজ অব্দি বেরোলো না। আমি একটা প্রশ্ন করবো বিক্রমদা, আজকে যেখানে একদম শিক্ষা সচিবের সঙ্গে দেখা করে যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন যে সমস্ত শিক্ষকরা, তারা বলছেন রিপ্যানেলিং করে যাতে সরকার আবারও তাদের চাকরিতে বহাল রাখে। আরে যোগ্যটা তো তারা নিজেরা নিজেদেরকে যোগ্য বলছে। অন্যদিকে 31শে মে যোগ্যটা বলতে তো হবে স্কুল সার্ভিস কমিশন, কি তারা নিজেরা নিজেদেরকে যোগ্য কি করে বলবে? তারা সন্তুষ্ট স্কুল সার্ভিস কমিশনের সাথে। সন্তুষ্ট হলে তারা ভালো, তারা যদি স্কুল সার্ভিস কমিশনের কাজে সন্তুষ্ট হয় তাহলে ভালো, তাহলে কার কি বলার আছে? যোগ্য তো আমি গলার মধ্যে সার্টিফিকেট ঝুলিয়ে বেরিয়ে পড়লাম আমি যোগ্য বলে, তো আমিও যোগ্য হয়ে যাবো, কালকে তো আমিও বলবো যে আমাকেও চাকরি দিতে হবে, আমিও যোগ্য। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে তিনি যোগ্যদের বিষয়টা আগে দেখবেন। তারা কি মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে এই যে 26,000 জনের চাকরি গেল তার মধ্যে যোগ্যদের দাঁড়িপাল্লাতে যোগ্যরাই বেশি এগিয়ে? যোগ্য আছে তো, এটা অস্বীকার করছে কে? যোগ্য ক্যান্ডিডেট, দেখুন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অব্দি যোগ্যদের টানা হয়নি, ডিভিশন বেঞ্চে গিয়ে যখন প্রশ্নটা উঠলো সুপ্রিম কোর্ট ঘুরে আসা মামলাতে যে আরো কোনো অযোগ্য ক্যান্ডিডেট থাকতে পারে কি পারে না, সেখানে স্কুল সার্ভিস কমিশন বলে দিল সেটা আমরা বলতে পারবো না। যদি 6,000 স্কুল সার্ভিস কমিশন বলে 6,000-এর, এই 6,000-এর বাইরে আর একটাও অযোগ্য ক্যান্ডিডেট, এটা কি স্কুল সার্ভিস কমিশন বলছে? সেই লিস্টটা কোথায়?
সেটা কি আন্ডার টেবিল তলা দিয়ে চলে গেছে, যেরকম তৃণমূল আন্ডার টেবিল তলা দিয়ে টাকা নেয় সেরকম চলে গেছে? না, আমার না, সেই লিস্টটা কোথায় গেল? সেটা কি নাকি নাকি ওই সারদার লাল ডায়েরি হয়ে গেছে? এখন যদি সেটা হয়ে যায় তাহলে তো কারোর কিছু বলার নেই। বিক্রম দা, একদিকে শিক্ষকরা বলছেন শিক্ষা সচিবের সঙ্গে দেখা করে তারা যথেষ্ট সন্তুষ্ট, তারা বলছেন রিপ্যানেলিং করে যাতে সরকার তাদের চাকরিতে বহাল করে, নতুন করে বিজ্ঞপ্তি না দিয়ে। অন্যদিকে 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যেটা 17ই এপ্রিলের অর্ডারে স্পষ্ট করে বলা আছে। শুধু তাই নয়, এটাও বলা আছে সেটা যদি না করা হয়, সেই সংক্রান্ত এভিডেভিট যদি জমা না করা হয়, তাহলে সেই নির্দেশনামাটি ভ্যাকেট হয়ে যাবে বা কস্ট ইম্পোজ করা হবে, বা দুটোই হতে পারে। তাহলে কি শিক্ষকদের তাহলে আর কোনো চাকরি থাকবে না? অন্যদিকে শিক্ষকরা বলছেন রিপ্যানেলিং করে তাদের চাকরিতে বহাল রাখতে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এই পরিপ্রেক্ষিতে সরকার যেদিকে নিয়ে যাচ্ছে, যা পরিস্থিতি তার থেকে আরো 1000 গুণ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে চলে যাচ্ছে। 1000 গুণ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এরপরে চলে যাবে। এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে চলে গেলেন পশ্চিমবাংলায়, শুধু নিজের চেয়ার আর টাকার লোভে। উনি চেয়ার ছাড়া কাউকে চেনেন না। তাহলে আজকের মিটিংটা ভাওতা? কোনটা এই রাজ্য সরকারের তরফ থেকে কোন জিনিসটাই বা সঠিকভাবে হয়েছে? রাজ্য সরকারের তরফ থেকে কোন জিনিসটা সঠিকভাবে হয়েছে? যদি সঠিক কথা বলতেন, আপনি শিক্ষামন্ত্রী স্টেটমেন্ট শুনুন, লিস্ট পাবলিশ করবো বলে 180 ডিগ্রি পাল্টি মেরে দিল। আর যারা জেনুইন বলে দাবি করছে তাদের এক অংশ আছে, তার মধ্যে আবার কিছু দালালও আছে। হ্যাঁ, কিছু দালাল ওদের মধ্যে সব জায়গাতে মিশে যায়, তো মিশে যায়। তারা কি করে মাথার মধ্যে এটা ঢোকাচ্ছে যে এইভাবে জিনিসটা হবে, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আইনে যেটা সম্ভব সেইটুকু বলা যেতে পারে, আইনে যেটা অসম্ভব, এখন তারা তাদের মতন যা বোঝাচ্ছে সরকার তাই বুঝছে। কিন্তু আমি বলবো যে এমন কিছু নিজের জন্য করে ফেলবেন না যে আপনার জীবনটা পুরো একেবারেই শেষ হয়ে গেল, পুরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে গেল। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আমি যদি বলি আমি মাধ্যমিক পাস, আমি কি বেসিসে বলবো? আমি যদি বলি আমি মাধ্যমিক পাস, আমি কি বেসিসে বলবো? আমি যদি বলি আমি স্কুল সার্ভিস কমিশনের সিলেকশন পাস করেছি, কি বেসিসে বলবো? গলায় ওএমআর ঝুলিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়বো সেই বেসিসে বলবো? এই কথাগুলোর কোনো মানে, আমি যে কথাগুলো বলছি এটা কোনো অযৌক্তিক কথা বলছি বলে তো আমার মনে হয় না। সুপ্রিম কোর্টে রীতিমতো সুপ্রিম কোর্ট দ্বারা যে বাতিল হয়েছিল এসএসসি 2016 সালের প্যানেল, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরিহারাদের পরবর্তীতে মুখ্যমন্ত্রী 25 এবং 20,000 টাকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। একটা স্কিম করে তিনি বলেছিলেন সেটা করবেন। রাজ্যের সিদ্ধান্তকে এবারে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জাস্টিস অমৃতা সিংহের এজলাসে মামলা দায়ের হলো। কি বলবেন, এটা কি বেআইনি? দেখুন, গ্রুপ সি গ্রুপ ডি যারা যারা ভাতার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন, যারা চাকরিহারা, আমি বলবো যারা যারা স্কুল সার্ভিস কমিশনের 22 লক্ষ পরীক্ষার্থী, প্রাইমারি টেটের 22 লক্ষ পরীক্ষার্থী, পাবলিক সার্ভিস কমিশনের 10 লক্ষ পরীক্ষার্থী, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আরো 5 লক্ষ পরীক্ষার্থী আছেন, যারা আছেন সবাই আবেদন জানান। ভাতা সবাইকে দিতে হবে, ভাতা না দিলে আমরা ছাড়বো না। এই মুখ্যমন্ত্রীর থেকে ভাতা সবার জন্য আদায় করে ছাড়বো, আমরা সেই দিকে এগোচ্ছি। যখন তিনি তৃণমূলকে যারা টাকা দিয়েছে তাদেরকে ভাতা দিচ্ছেন, আর তৃণমূলকে যারা টাকা দেয়নি তাদেরকে ভাতা দেবেন না, এই বৈষম্যতার বিরুদ্ধে তো লড়াই করতে হবে। কারণ তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন, তারা বলছেন ভাতা তারা নিতে চান না, তারা চাকরিতে বহাল হতে চান। তারা রীতিমতো যে আদালত না, তারা আদালতের দ্বারস্থ হতে পারেন, কিন্তু যেহেতু রাজ্য সরকার এই নোটিফিকেশন জারি করেছে, আমি সবাইকে বলবো যত যারা পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতী আছে, 1 কোটির ওপরে হবে, প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন, ভাতা সবাইকে দিতে হবে। এবং এটা নিয়ে লড়াই করব আমরা। আইনি সহায়তা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। অলরেডি মামলা হয়েছে, আরো মামলা হবে ভাতা দেওয়ার প্রসঙ্গে। অবশ্যই ভাতা দেওয়ার প্রসঙ্গে। যারা তৃণমূলকে টাকা দিল তারা ভাতা পাবে, আর যারা তৃণমূলকে টাকা দিল না তারা ভাতা পাবে না। এ বৈষম্যতাটা কি করে হতে পারে? ভাতা তো তাহলে সবাইকে দিতে হবে। দেখুন, রাস্তায় নেমে বাজারি গিমিক করা যায়, আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা খুশি বলে দেওয়া যায়। আদালত ভারতবর্ষে এখনো আছে,
পশ্চিম বাংলাতেও হাইকোর্ট আছে। তাই জন্য দেখা যাক আদালত কি বলে।